জামাত ইসলাম যে রহস্যময় রাজনীতি করছে, ধর্মের ব্যবহার, তাদের মূলনীতি ঘোষণাপত্র অস্পষ্ট। এনজিপি তো গত 1.5 বছর ধরে খালি অভিযোগ করেছে, আর কি আছে? পতিত ফ্যাসিবাদী শক্তিকে নির্বাচনে রাখা মানে অন্তর্ভুক্তিমূলক। বিএনপি অনেক জায়গায় খুব অল্প ভোটে 2 থেকে ধরেন 5,000 ভোটে হেরেছে, ঢাকাতে প্রায় 4-5টি আসনে, আবার জিতেছেও 2-4-5 হাজারে। এখন ধরেন এইরকম জায়গায় গিয়ে যখন হার জিত হয় তখন প্রার্থীর মধ্যে একটা উত্তেজনা কাজ করে, মনে হয় যে এত কম ভোটে হারলাম, গণনার সময় কোনো সমস্যা হলো কিনা, 1-2 হাজার ভোটে তো হারার কথা না, এরকম কাজ করে, যার ফলে তিনি স্যাটিসফাইড হতে পারেন না। তখন তিনি মনে করেন যে আরেকটা গণনা করা যায় কিনা, অথবা হেরে তো গেছি আর একটু চেষ্টা করে দেখি, অভিযোগ করে আমলে আনা যায় কিনা। এই চেষ্টাটা একটা মানবিক প্রবৃত্তি, এটা সবার মধ্যে থাকে। বিএনপি যেখানে এরকম হেরেছে সেখানে বিএনপির প্রার্থীরা এরকম বলছে। আবার জামাত যেহেতু ওই যে বললাম আপনাকে, তারা একটু কম্প্যাক্টলি চিন্তা করে, তারা এরকম 30-35টা হেরেছে বিদায় বলছে যে এখানে একটু গণনা করা যেতে পারে কিনা। কিন্তু তার আগে জামাতের আমি নির্বাচন মেনে নিয়েছে, পরাজয় মেনে নিয়েছে, বিজয়ী দলকে স্বাগত জানিয়েছে। আমি এগুলো সব ইতিবাচকভাবে দেখছি, এর কোনোটাকেই নেতিবাচকভাবে দেখছি না। আমার একটা জায়গায় সহালোচকের জায়গায় কথা আমার বলার প্রয়োজন মনে হয়েছে। উনি অন্তর্ভুক্তিমূলক মধ্যে কী বোঝায়, এই সমস্ত শব্দগুলি কিন্তু ব্যবহার করার আগে এর মিনিংটা জানা উচিত। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে বোঝায় যে দলটির বা যে গোষ্ঠীর বা যে প্রার্থীর নির্বাচন করার ন্যায্যতা ছিল, তিনি যখন তার থেকে বঞ্চিত হন, তাকে আনা যায়নি, এটাকে অন্তর্ভুক্তিমূলক হয়নি বোধহয় বলা যেতে পারে। কিন্তু যে রাজনৈতিক দলটি ফ্যাসিবাদীর দায়ে রয়েছে, পতিত হয়েছে, দেশ ছেড়ে ভাগতে বাধ্য হয়েছে, গণহত্যার সাথে জড়িত, আচ্ছা, সেটি কি রাজনৈতিক দল? আর যে রাজনৈতিক দলটির এই মুহূর্তে আন্ডার ট্রায়ালে আছে, তাকে নির্বাচনে রাখা, অর্থাৎ পতিত ফ্যাসিবাদী শক্তিকে নির্বাচনে রাখা মানে অন্তর্ভুক্তিমূলক। এটা যারা বোঝেন, এভাবে যারা ব্যাখ্যা করেন, আমার মনে হয় না অন্তর্ভুক্তিমূলক শব্দের উনি ভালো মিনিং জানেন। একমাত্র আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ ছিল, জাতীয় পার্টি রেখেছে, অন্যান্য যারা জোটে ছিল আওয়ামী লীগের 14 দলীয় জোটে, তাদেরও নির্বাচনের অংশ নেওয়ার অবাধ সুযোগ ছিল, কারো কোনো ছিল না। শুধুমাত্র গণহত্যার সাথে জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি, তাকে ট্রায়াল ফেস করতে হয়। পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে সব জায়গায়। ফ্যাসিবাদী শক্তি, মনে রাখবেন, কোনো রাজনৈতিক শক্তি নয়। গণ অভ্যুত্থানে আন্দোলনে পতিত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া শক্তি, নেতৃত্ব, তাদের রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা না বুঝলে হয় কি, যারা আবার বলছেন যে পরিবর্তন চেয়েছিলাম, আমাদের এরকম একটা জাতি হবে, তো সেই জাতি কি আমাদের একটা পরিবর্তিত নতুন জাতি হবে, নতুন রাষ্ট্র ব্যবস্থাপনা তৈরি হবে, আমাদের রাজনৈতিক মানের গুণগত পরিবর্তন হবে, এটা ছিল আমাদের আন্দোলন, এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের অঙ্গীকার। কিন্তু তার মানে কি এই যে গণহত্যার সাথে যুক্ত শক্তিকে রেখেই সেটা করতে হবে? গণহত্যার সাথে যুক্ত শক্তি যদি অবাধে রাজনৈতিক করার সুযোগ পায়, নির্বাচন করার সুযোগ পায়, তো তার বিচার আর তার দায় কে নেবে? এবং তিনি কি কোনো বৈধ শক্তি হতে পারেন কিনা নির্বাচনে অংশ নেওয়ার? আপনি গণহত্যা করবেন, গণতন্ত্র হত্যা করবেন, মানে নিধন করবেন, সবই করলেন আপনি, এবং জনরোষে আপনি পতিত হলেন, আপনি বিচারের সম্মুখীন হচ্ছেন, আবার সুন্দর করে বলছেন আমার নির্বাচনের অধিকারটা কোথায়? আগে দেন আমার নির্বাচনের অধিকারটা, সেটা থাকে কিনা, সেটা হয় কিনা, সেই জায়গাগুলিতে একটু বিচার করার প্রয়োজন রয়েছে। তবে একটা কথা আমি আপনাকে বলি, যে আমরা সব কিছু মিলে সঠিক পথে আছি। ভালো নির্বাচন হয়েছে, এখনও পর্যন্ত প্রচণ্ড রকমের সৌহার্দ্যতা আমরা দেখছি। ধরেন বিএনপি ব্রুট মেজরিটি পেয়েছে, জামাত অনেক ভালো করেছে, যেটা করার কথা না। বিহাইন্ডে কী আছে সে বিতর্কে আজকে না যাই, অভিনন্দন জানাই তাদেরকে, তারা অনেক ভালো করেছে। শক্তিশালী বিরোধী দলও তোর প্রয়োজন আছে, বিরোধী দল তার দায়িত্ব বোঝার প্রয়োজন আছে। সরকার যেটা গঠিত হবে, সরকারি দলেরও দায় রয়েছে। এবার পার্লামেন্ট আবার একটু অন্যরকম হবে, শুধু বিরোধী দলের আপনার মেম্বার অফ পার্লামেন্টদের কাছে আপনার জবাবদিহি করতে হবে না, আপনাকে কিন্তু নিজের দলের পার্লামেন্ট মেম্বারদের কাছে জবাবদিহি করতে হবে সরকারকে। অর্থাৎ আমি বলছি শাসন বিভাগ মানে যেটা সরকার, তাকে আইন বিভাগের কাছে, সংসদের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ থেকে সরকার পরিচালনা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা বাক্য বলবো, বিচার বিভাগ যেভাবে এবার গঠিত হয়েছে, যেভাবে স্বাধীন হয়েছে, শাসন বিভাগ এবং আইন বিভাগ সঠিকভাবে ফাংশন করছে কিনা, বিচার বিভাগও সেই জায়গায় স্ট্রংলি অবজার্ভ করবে। যার ফলে আমি মনে করছি একটা প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, কার্যকর পার্লামেন্ট, কার্যকর সরকার, জবাবদিহিমূলক সরকার আমরা প্রতিষ্ঠিত করতে চলেছি। এটা বাংলাদেশের রাজনীতিতে হয়ে গেছে। মেজরিটি দল অথবা সরকারি দলে খালি সমালোচনা করা, অন্যদের আর সমালোচনার দরকার নেই।
অন্যরা দায়িত্বটা পালন করছেন কিনা, অথবা সব সংঘাতকে রাজনৈতিক সংঘাত মনে করা যাচ্ছে কিনা, সেই জায়গায় কিন্তু আরও সচেতনতার প্রয়োজন আছে। অবশ্যই বিএনপির দায়িত্ব আছে, বিজয়ী হয়েছে, ব্রুট মেজরিটি পেয়েছে, মানুষের প্রত্যাশা তার প্রতি আছে, তার দায়িত্ব রয়েছে, দায় নিতে হবে বিএনপিকে, সে জায়গায় আমি একমত, কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে যে সব সংঘাত একটা নির্বাচনের পরে ডেফিনেটলি বিএনপির কর্মীরা সংযত, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংযত, এবং নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচন পরবর্তীতে যদিও আপনি বলেন সংযত। দু একটি ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে। কিন্তু টিআইবি রিপোর্টে আমরা দেখেছি যে নির্বাচনের আগে 600টি সংঘর্ষের মধ্যে 550টি বিএনপি জড়িত। আপনি সংযতর কথা বলছিলেন, আপনি এরকম সংঘাত কোথায় পেলেন? টিআইবি তো রিপোর্ট দিয়ে দিল। কোথায় এমন একটা নির্বাচন হলো বলতে গেলে নির্বাচন চলাকালীন সময় এবং তার আগে এই ধরনের সংঘাতহীন নির্বাচন এর আগে কোন দিন হয়েছে? একপক্ষীয় নির্বাচন করেছে আওয়ামী লীগ, একপক্ষীয়, সেখানে মৃত্যুর সংখ্যা 37, 35, ইউনিয়ন কাউন্সিলে 173 মৃত্যুর সংখ্যা, আর সংঘাতের শেষ নেই। একপক্ষীয় নির্বাচন ছিল, এইরকমের একটা উত্তেজনাপূর্ণ নির্বাচন, সেখানে সংঘাত নাই বললেই চলে, জীবনহানি হয় নাই। তারপর নির্বাচনের পরে যেগুলি হয়েছে, বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীও লাগে না, অঞ্চল কেন্দ্রিক বিভিন্ন সংঘাত কম বেশি হয়ে যায় বাংলাদেশের নির্বাচনে, বংশকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক কম বেশি কিছু হয়েছে, হতে পারে, কিন্তু সেটাকেই রাজনৈতিক সংঘাত মানে বলবো না আমি, এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সেটা বলা যাবে না, দলের উদ্যোগে বা দলের অংশগ্রহণে সেটা বলা যাবে না। সব সংঘাতকে এইভাবে রাজনৈতিকভাবে দেখাটা ঠিক হবে না। হ্যাঁ, যদি যেখানে হয়েছে একটি জায়গায় তদন্ত করতে হবে, দোষীদের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। বিএনপিতে এই মুহূর্তে সরকার নাই, সরকার আছে, ব্যবস্থা নিক না, বিএনপি তো ডিপেন্ড করছে না। আর বিএনপি ওত নেওয়ার পর সরকার গঠন করলে ডেফিনেটলি সেটা বিচার হবে। আমরা কোনো হত্যা চাই না, কোনো সংঘাত চাই না, কিন্তু ঘটনা হচ্ছে সংঘাত ঘটলেই দায় বিএনপির, সেটাও আমরা আবার চাই না, এভাবেও চাই না। জবাবদিহিতার জায়গায় আসতে চাই, বস্তুনিষ্ঠভাবে এই জিনিসগুলি দেখতে চাই। তাহলে যে এনসিপির নেতারা যে অভিযোগ করছেন সেগুলো কি মিথ্যে? এনসিপি তো গত 1.5 বছর ধরে অভিযোগ করা ছাড়া আর কি আছে? নিজেদের দায়িত্ব কতটুকু, দায় নিয়েছেন কতটুকু, করেছেন কতটুকু, 1.5 বছর ধরে তো খালি অভিযোগ। তাদের রাজনীতিতে তো অভিযোগের রাজনীতি, এছাড়া তো আমি কিছু পাইনি। অঙ্গীকার কোথায় আছে? কোনো জায়গায় আমি অঙ্গীকার দেখি না। প্রথমে 300 সিট পেতেন, তারপরে 3 মাস পর বললেন, প্রথমে বলেছেন 300 আসন তারা পাবেনি, 3 মাস পরে এসে বললেন 150 আসন নিশ্চিত, আবার প্রার্থী দেওয়ার সময় দিলেন 30টাতে মাত্র। তো এরকম তো আছে। আমি মনে করি একটা রাজনৈতিক দল অনেক কিছু বলার তার অধিকার আছে, সেই জায়গার থেকে বলেছে, কিন্তু তার সব কথাকে গুরুত্ব দিতে হবে সেটা আমি মনে করছি না, সব অভিযোগকে আমলে নিতে হবে তো আমি মনে করছি না। এটি ব্যর্থতার এক ধরনের দায় চাপানো অন্যদের উপর, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা। আমি একটা জায়গায় একটু কথা বলবো, সেটা হচ্ছে উনি জামাত ইসলামের রাজনীতির যে রহস্যময়তা তুলে ধরেছে, আমি সেখানে দ্বিমত করছি না, কিন্তু আমার দ্বিমত ওই জায়গায় যে জামাত ইসলাম এটা করেছে, আবার আওয়ামী লীগের ওইটাকে যদি আপনি প্রাসঙ্গিক করেন দুটিকে, সেখানে আমার আপত্তি আছে। আমার কথাটা হচ্ছে সংগঠন হিসেবে যে যা করেছে তার বিচার হওয়া দরকার, সবাই দায়বদ্ধতা থাকা দরকার। আওয়ামী লীগ ব্যর্থ হয়ে ফ্যাসিবাদে পরিণত হয়েছে, তার জন্য তাকে মূল্য দিতে হবে, তার জন্য তার বিচার ফেস করতে হবে। ডেফিনেটলি জামাত ইসলাম যে রহস্যময় রাজনীতি করছে, ধর্মের ব্যবহার, তাদের মূলনীতি ঘোষণাপত্র অস্পষ্ট, পারসেস মেন্টালিটি, অভিযোগ নিজের মনে করেন অন্য ওর উপর দায় চাপানো, নিজের ক্ষেত্রে সবসময় যদি একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ, জাতির স্বার্থ না। কোনো জায়গায় আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন, সরিয়া আইনি কথা বলছেন, যখন আপনি বিদেশিদের সাথে বসছেন, ইউরোপের সাথে বলছেন কি না সরিয়া আইন বাইন বাস্তবায়নের কোনো ইচ্ছাই আমাদের নাই, এই যে মানুষকে বিভ্রান্ত করে অথবা পারসেস করে অথবা ধর্মের ব্যবহার করে অথবা আঞ্চলিকতা ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়াটা কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের চরিত্র হতে পারে না। রাজনীতির একটা স্বচ্ছ জায়গা থেকে মানুষকে জানা বোঝার সুযোগ দিতে হবে। যেমন আমি যদি বলি, এখনো পর্যন্ত তো লোগোটা 3 বার চেঞ্জ করেছে, সে বুঝতে পারছে না লোগোতে কী রাখলে তার ভালো হয়। তো এটা ভালো মন্দ বিচার করবে মানুষ, কিন্তু আপনার একটা ইডিওলজি স্পষ্ট থাকতে হবে রাজনীতিতে, বিশেষ করে দুটি জিনিস, আপনার ঘোষণাপত্র এবং মূলনীতি। সেখানে জামাতের এখনো পর্যন্ত স্পষ্ট না। জামাতের রাজনীতিতে অনেক ধরনের অপব্যবহার আছে, এবং আমি এটাকে এভাবে বলতে চাই যে অপকৌশল আছে। সেই জায়গার থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, সংশোধন করা যেতে পারে, সমালোচনা করা যেতে পারে, আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেখানে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে বিদায় জামাতের বিরুদ্ধে হচ্ছে না, এইভাবে প্রাসঙ্গিক করলে ন্যায্যতা শর্ত সাপেক্ষে হয়। ন্যায্যতা কখনো শর্ত সাপেক্ষ হয় না। ন্যায্য মানে ন্যায্য, জবাবদিহিতা পারে জবাবদিহিতা। আপনি জবাবদিহি করেন না বিদায় আমি করব না, এটা কোনো রিজন হতে পারে না। সেটা হলো জবাবহীনতা প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমি বলতে চাচ্ছি যে প্রক্রিয়ায় আমরা এগোচ্ছি
সেই প্রক্রিয়াটা স্পষ্টত, হ্যাঁ আওয়ামী লীগ তো জামাত ইসলামের বিচার করতে গিয়েছিলেন, করলেন না তো শেষ পর্যন্ত, নিবন্ধনটা বাতিল করেছিলেন, চূড়ান্ত বিচারটা করলেন না। সে বিচারের দাবিও অনেকের ছিল। আওয়ামী লীগের যদি বিচার, মানে জামাত ইসলামের যদি রাজনৈতিক দল হিসেবে তার বিচার প্রক্রিয়াটা যেটা আওয়ামী লীগ করেছিল তার সাথে তো কেউ দ্বিমত করেনি, কিন্তু আওয়ামী লীগ তো করলেন না কেন? তার আবার ওই যে ধর্মীয় নেতা অথবা ধর্মের প্রতি যারা বিশ্বাসী আনুগত্য, তাদের ভোটের জন্য হেফাজত ইসলাম, জামাত ইসলাম এদের সাথে গোপনে আঁতাত করেছে, কিন্তু সেটাই আওয়ামী লীগকে নিতে হবে। কিন্তু আওয়ামী লীগ ওখানে ছাড় দিয়েছে বা জামাতের বিচার হয়নি বিধায় এখন আওয়ামী লীগের বিচার হতে পারবে না, এভাবে ভাবার কোনো সুযোগ আছে?